আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ও বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হক। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম হক ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার মাধ্যমে শুধু দর্শক শ্রোতাদের আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। জি হক ভাই, প্রথমে আসি আপনাদের যে বাংলাদেশ ব্যাংক থেকে যে একটি স্পেশাল কমিটি গঠন করা হচ্ছে, আপনি ওই কমিটির সদস্য। ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের পুনরুদ্ধার এবং সহায়তার জন্য যে কমিটিটি গঠন করা হচ্ছে, আমার কোয়েশ্চেন হচ্ছে স্পেসিফিকভাবে, আপনি জানেন বিজিএমই এর পক্ষ থেকে জানানো হয়েছে ৪০০টির বেশি বন্ধ কারখানা রয়েছে। আপনি জানেন ট্রাম্প ট্যারিফের কারণে আমরা সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সুবিধাটা নেয়ার জন্য এই ৪০০টিরও বেশি বন্ধ কারখানা চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজিএমএ বারবার বাংলাদেশ ব্যাংকের সাথে বসছে। এক্ষেত্রে আপনি কি বলবেন, এই বিষয়ে কি অগ্রগতি আছে আপনার কাছে? দেখুন, এটা তো আমাদের এই কমিটির এখতিয়ারের বিষয় নয়। আমাদের এখানে হলো ক্ষতিগ্রস্ত যারা আবেদন করেছে ইতিমধ্যে, তাদেরগুলো এই কমিটি যাচাই বাছাই করে একটা তাদেরকে কিভাবে সহায়তা দিলে পর তারা ব্যবসা টিকে থাকতে পারবে, ব্যবসার কি রপ্তানি কিংবা ম্যানুফ্যাকচারিংটা চালু থাকার জন্য কি সহায়তা দেওয়া যায় ইত্যাকার বিষয়গুলো করছি আমরা। কিন্তু এই যে এই বিষয়টা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে বিজিএমই আলাদা করে বসতে পারে। আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক হয়তো সেটা তখন দেখবে। আমার মনে হয় সেটা আমি পরামর্শ দেবো যে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে এই ব্যাপারে বিশেষ একটা প্রস্তাব নিয়ে বসতে পারে। জি, আমার একটা প্রশ্ন ছিল হক ভাই, আপনি জানেন যে ৫০ কোটি টাকার উপরে যে কোনো সেক্টরে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতারা আসলে আপনাদের এই যে স্পেশাল কমিটির পর্যবেক্ষণে আসতে পারে। সেক্ষেত্রে আমরা বিজিএমএ থেকে শুনেছিলাম সম্ভবত যে কিছু আছে আপনাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তাহলে কি এই বিজিএমই অথবা মানে তৈরি পোশাক শিল্পের কোনো প্রতিষ্ঠান আপনাদের এই লিস্টের মধ্যে নাই, আবেদনের মধ্যে নাই? অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক নতুন করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ক্ষমতা দিয়ে দিচ্ছে যে তারা এগুলো যাচাই বাছাই করে একটা সুবিধা দিতে পারবে, যেটা আগে তাদের ক্ষমতা ছিল না। আগে বিআরপিডি যেটা করে থাকে, বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি এই কাজটা যারা করে, ওই ডিপার্টমেন্টের সার্কুলার আছে, সার্কুলার গুলোতে নির্দিষ্ট সময় দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। সেই শর্তগুলাকে শিথিল করে একটা সুবিধা দিয়ে দেওয়া হবে, তাতে সবাই কিন্তু ব্যাংকের মাধ্যমে আবেদনটা করতে পারবে। এই সুবিধা কি সবাই পাবে? মানে এখানে কোনো যারা ক্ষতিগ্রস্ত সবাই আবেদন করতে পারবে। এখানে লিমিটের কোনো হিসেব নেই? ৫০ কোটি টাকার উপরে নিচে কোনো হিসাব থাকবে না, সেটা লিমিট ছাড়াই করা হচ্ছে। আর অনেক বড় সেগুলো হয়তো এই কমিটির কাছে আসবে, মানে ৩০০ কোটি টাকা কিংবা ওরকম বড় কিছু, বাকিগুলো সব ব্যাংকগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনারা এই যে ৩০০ কোটি টাকার বেশি অথবা বলছেন, আমরা মাঝে শুনেছিলাম ১২০০-র বেশি আবেদন পড়েছে আপনাদের এই কমিটির পর্যবেক্ষণের জন্য। অনেকগুলো প্রায় তার 50% মতো ইতিমধ্যে হয়ে গেছে। বাকিটা হয়তো বর্তমান কমিটি কিছু যেগুলো বাছাই করে বড় আছে সেগুলো দেখবে, বাকিগুলো ব্যাংকগুলোকে হয়তো দিয়ে দেওয়া হবে, এরকম ভাবে যাতে ত্বরান্বিত হয়। কেন এতগুলো তো একটা এই কমিটির পক্ষে বহু সময়ের ব্যাপার। সেই জন্য আমাদের পক্ষ থেকে গভর্নর মহোদয়কে বলার পরে তারা এই ব্যবস্থাটা করেছে। জি, আপনি যেটা বললেন 50% হয়ে গিয়েছে, ১২০০-র 50% প্রায় ৬০০। এটিও এত অল্প সময়ের মধ্যে আপনারা ৬০০ কোম্পানিকে দুর্দশাগ্রস্ত ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের সাহায্য করেছেন, এটি অবশ্যই প্রশংসনীয়। এক্ষেত্রে আপনারা কি ভাবে সাহায্য করেছেন, অথবা বাংলাদেশ ব্যাংক কি ভাবে সাহায্য করেছে? অ্যাকচুয়ালি এখানে প্রতিটা প্রতিষ্ঠানের কি ভিন্ন ধরনের সমস্যা। জি, কারোর সমস্যা হচ্ছে তারা হয়তো ১৫ বছর চালাতেই পারে নাই, কেউ পালিয়েছিল, কেউ আপনার জ্বালানির সংকটে ভুগেছে, কেউ আপনার ওয়ার্কিং ক্যাপিটাল পায় নাই, কেউ যেমন ইসলামী ব্যাংকের গ্রাহক, সে হয়তো মালিকরা যে তারা অ্যাসালম গ্রুপ যে নিয়েছিল তারা দেখা গেল যে কোনো সহায়তা করে নাই, তাতে সে সিক হয়ে গেছে। আবার অন্যদিকে জ্বালানির সংকটে গ্যাস পায়নি ঠিক মতো, সেজন্য সিক হয়ে গেছে। এরকম ভাবে কিংবা ইউক্রেন যুদ্ধের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কোভিডের সময় তারা অসুবিধায় পড়ে গিয়েছিল। এই সবগুলোকে বিবেচনা করে কাউকে ছাড় দিয়ে যাতে সে কারখানা চালাতে পারে। মূল লক্ষ্য ছিল যাতে এই কারখানাগুলো উৎপাদন অব্যাহত রাখতে পারে, কর্মসংস্থান চালু রাখতে পারে
রপ্তানিটা অব্যাহত রাখতে পারে, ভ্যালু এডিশন করতে পারে, এই উদ্দেশ্যেই কিন্তু ওই কমিটিটা করা হয়েছে। জি, এবং সেইভাবে প্রত্যেককে চেষ্টা করা হয়েছে অ্যাডজাস্ট করতে। আমাদের একটাই লক্ষ্য ছিল, যারা অর্থ পাচার করেছে কিংবা কোনো 2 নম্বর কাজ করেছে তাদেরকে আমরা কোনো এখানে কনসিডার করি না। জি, এক্ষেত্রে এটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আর এক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত, এক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন। আর এমনকি ক্ষতিগ্রস্তদের মধ্যে এমনও কারখানা আছে যার মালিকরা হয়তো এখন বর্তমান সরকার কিংবা বর্তমান সময়ে তারা অন্য পার্টি, আগের পার্টির সাথে যুক্ত ছিল, কিন্তু আমরা সেখানে বিবেচনা করেছি যে এই কারখানাটা চালু থাকতে হবে। এই ইন্ডাস্ট্রির মালিককে সেটাও আমরা খুব ওরকম ভাবে কোনো তাকে করা হয়নি, চিহ্নিত করা হয়নি, বরং দেখা হয়েছে যে কি করলে পর কারখানা চালু থাকবে। এমনকি বড় অনেক প্রজেক্ট আছে যাকে ম্যানেজমেন্ট কমিটি করে দেওয়া হয়েছে এবং তারপরে সমর্থন দেওয়া হচ্ছে যাতে এই কারখানাটা বন্ধ না হয়ে যায়। কারণ কারখানা অর্থ পাচার করেছে, কিন্তু কারখানা কিংবা শিল্প কারখানা তো কেউ পাচার করে নিতে পারবে না, কবরেও নিতে পারবে না। আমরা ওই বিবেচনায় কিন্তু চেষ্টা করেছি যাতে ইকোনমিতে তার অবদানটা অব্যাহত থাকে, কারখানাগুলো চালু থাকে এবং ক্ষতিগ্রস্ত না হয়, সেই দৃষ্টিকোণ থেকে সাহায্য করা হবে। জি হক ভাই, আপনি যেটি বলছেন ইকোনমিতে যেন কন্ট্রিবিউশন রাখে, বন্ধ কারখানা যেন চালু থাকে, আপনার কাছে আমি শুনতে যাচ্ছি বিজিএমই থেকে যেটি বলা হয়েছে যে 400টিরও বেশি কারখানা বন্ধ। আপনি বললেন বিজিএমই যেন বাংলাদেশ ব্যাংকের সাথে সরাসরি এই বিষয়ে কথা বলে কোনভাবে আগালে আসলে এই সুবিধাটা নেওয়া যেতে পারে। আর আপনি জানেন যে ট্রাম্প ট্যারিফে বাংলাদেশ সুবিধাজনক অবস্থান রয়েছে, অর্ডার বাড়ছে, সেই সুযোগটাকেও কাজে লাগানোর জন্য কিভাবে এগিয়ে যেতে পারে বিজিএমই অথবা আমার মনে হয় বিজিএমই খুব প্রফেশনাল একটা অর্গানাইজেশন। তাদের নেতৃত্ব, নতুন নির্বাচিত নেতৃত্ব এসছে, তারা অনেক ক্যাপাবল। তারা যথাযথভাবে কি সাহায্য, কি সহযোগিতা করলে পর এই কারখানাগুলো চালু হতে পারে সেটা স্পেসিফিক্যালি বাংলাদেশ ব্যাংকের কাছে তুলে ধরলে বাংলাদেশ ব্যাংক অবশ্যই আমি মনে করি যেটা বিবেচনা করবে। জি, আচ্ছা, আপনি বললেন বিজিএমই খুবই সুগঠিত একটি সংগঠন। অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে এফবিসিসিআই, এই ক্ষেত্রে আপনি হচ্ছে এফবিসিসির প্রেসিডেন্ট পদপ্রার্থী। আর একটি বিষয় হচ্ছে অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তাদের অ্যাক্টিভিটিসগুলোকে বর্তমান প্রেক্ষাপটে? দেখুন, এফবিসিসিআই বর্তমানে প্রায় বিগত 1 বছর যাবৎ কোনো কমিটি এখানে নাই। 1 বছর যাবৎ কমিটি ছাড়া চলছে, একজন প্রশাসক দিয়ে সরকার চালাচ্ছিলেন। মূল লক্ষ্য ছিল নির্বাচন করে দেওয়া। এখনো পর্যন্ত নির্বাচন হয়নি, নির্বাচন কবে হবে সেটা এখনো তার শিডিউল ঘোষণা করা হয়নি। অনেকে এখানে মামলা করেছে, এখানে একটা বড় রকমের ধূসর এরিয়া আছে, দুর্বলতা আছে। আমার মনে হয় বিসিসিআই যেহেতু ন্যাশনাল চেম্বার, ফেডারেশন চেম্বার, তার ভূমিকাটা অনেক ব্যাপক ছিল। অত্যন্ত পরিতাপের বিষয় যে বিসিসিআই অকার্যকর অবস্থায় আছে। এইটা কেন অকার্য অবস্থায় আসলো, কেন এই অবস্থায় পতিত হলো, এই ব্যাপারটা গভীরভাবে দেখা দরকার সরকারের। আমি মনে করি যে আমাদের ব্যবসা যারা নেতৃবৃন্দ আছে সবার সাথে বসে, এখানে অনেকে পপুলার পরামর্শ দিচ্ছে, কিন্তু শিল্প কারখানা, দেশের রাজস্ব এবং ব্যবসা বাণিজ্য সচল রাখার জন্য কি করলে পর প্রতিটা সেক্টর তাদের সেক্টরগুলোকে সহায়তা দিতে পারে, সেই সেক্টরগুলোকে চিহ্নিত করা দরকার, বাছাই করা দরকার, এবং তাদেরকে তখন সরকার সহযোগিতা দিতে পারবে। আপনার মতে কোন কোন সেক্টরগুলো আসলে সবচেয়ে বেশি সম্ভাবনাময়? এইটা একটা বড় গ্রে এরিয়া। কারণ হলো এখানে যেমন ধরেন বিজিএমই আছে, বিটিএমই আছে, বিকেএমই আছে, তারা সবাই কিন্তু টেক্সটাইল এরিয়াতে। এটাকে একভাবে ধরলে কিন্তু অ্যাপারেল এন্ড টেক্সটাইল বলা যেতে পারে। ঠিক তেমনি ভাবে অন্যান্য যেমন অটোমোবাইল একটা সেক্টর, যেমন কমোডিটি একটা বড় রকমের কতগুলো পণ্য, চাল ডাল ইত্যাদি দেশের কি অবস্থায়, সেগুলোকে আপনি বলতে পারেন যে কমোডিটি হিসাবে চিহ্নিত করা। স্টিল একটা সেক্টর ফর এক্সাম্পল। ঠিক তেমনি ভাবে কনস্ট্রাকশন একটা সেক্টর। আবার আমাদের মনে করেন যে আপনার যেগুলো আমদানি করি পণ্য, আমদানি করি বিভাজন, খাদ্যদ্রব্য, ঔষধ একটা বড় সেক্টর। এবার সেক্টর কিন্তু খুব বেশি নয়, সেক্টর ভাগ করলে হয়তো আমরা কয়টা সেক্টর হবে। অতএব এই সেক্টরগুলো ভিত্তিক একটা বড় রকমের সহায়তা কিংবা তাদেরকে আমাদের পলিসি প্রণয়নের ক্ষেত্রে নিশ্চিত করা, যেমন পলিসিগুলো হচ্ছে এখন কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিনিধি সেখানে নাই বললে চল। এটা কিন্তু একটা বর্তমান আমাদের বাণিজ্য উপদেষ্টা কিন্তু তিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ, একটা বড় ব্যবসায়ী গ্রুপ থেকে তিনি এসেছেন, তিনি অনেক ভালো কাজ করার চেষ্টা করছেন। আমরা তাকে অভিনন্দন জানাই, তাকে সহায়তা করতে প্রস্তুত আছি আমরা। কিন্তু তারপরেও যে সংস্কার করা হয়েছে, সংস্কারের কিছু দুর্বলতা এখনো দেখা যাচ্ছে। আমার মনে হয় এই সংস্কারগুলোকে সম্পূর্ণ করে
ফেডারেশন চেম্বার যেন এরকম অবস্থা আর পতিত না হয়, সেজন্য তাকে আন্তর্জাতিক মানে উন্নত করা হলো সরকারের অন্যতম দায়িত্ব। এখানে জি, সরকার এক্ষেত্রে বাণিজ্য আন্তর্জাতিক মন্ত্রণালয় মানে কিন্তু অনেক কিভাবে করা যায় এবং কোন কোন সেক্টরে কি কি সহায়তা দেয়া উচিত সেটি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমাদের, হক ভাই। জি দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ও বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হকের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। জি হক ভাই, এখন আপনার কাছে জানতে যাচ্ছে, আপনি একটু আগে যেটা বলছিলেন কিছু সেক্টর ওয়াইজ আমাদের প্রণোদনা দেওয়া দরকার, নীতি সহায়তা দেওয়া দরকার। কোন কোন সেক্টরে কি কি নীতি সহায়তা অথবা কি কি প্রণোদনা দেওয়া দরকার একটু যদি আমাদেরকে বলতেন। দেখুন, সেক্টরগুলোকে বিভাজন করা কিংবা আমার মনে হয় যে সেক্টর আইডেন্টিফাই করা, এইটা খুব জরুরি ছিল। আমাদের এখানে প্রায় 400-রও বেশি আপনার অ্যাসোসিয়েশন আছে। তো অ্যাসোসিয়েশন গুলো সেক্টরে বিভাজন করা খুব জরুরি বিষয় ছিল। প্রধানত যেমন টেক্সটাইল, অ্যাপারেল কিংবা গার্মেন্টস, ইফতাকার বাদে বাকি সেক্টরগুলোতে এত বেশি অ্যাসোসিয়েশন থাকাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, এবং সেটা উচিত ছিল সরকারের। এবার একটা সুযোগ ছিল যে সবগুলোকে এই কাজটা করে দেওয়া। তো বাণিজ্য উপদেষ্টা বলছেন যে তিনি চেষ্টা করেছেন, তিনি সরাসরি ভোটের ব্যবস্থা করেছেন এবং নমিনেটেড ডাইরেক্টর কমিয়ে দিয়েছেন যাতে সরাসরি নির্বাচন করে আসে। কিন্তু সমস্যা যেটা রয়ে গেছে সেটা হলো যে আমাদের সেক্টরগুলো বিভাজন করা হয়নি, চিহ্নিত করা হয়নি। এটাকে আন্তর্জাতিক মেনে নেওয়া খুব দরকার। আন্তর্জাতিক মানে না নিলে পর আমরা এই যে আজকে সরকারকে আপনি কোনো প্রস্তাব দেন, এই ফেডারেশন চেম্বারের মূল কাজটা হচ্ছে কিন্তু পলিসি অ্যাডভোকেসি কিংবা পলিসি পরামর্শ দেওয়া, এবং পলিসি পরামর্শ দিয়ে যথাযথ পলিসি যেটা ব্যবসা বাণিজ্য, উৎপাদন, রপ্তানি, আমদানি, রাজস্বে সহায়তা করবে সেই জায়গায় সহায়তা করা। এটা ব্যর্থ হলে কিন্তু ফেডারেশন চেম্বার সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। একটি বছর কিন্তু আমরা এখানে অলমোস্ট অকার্যকর অবস্থায় আছি। এটা আমার মনে হয় বড় রকম একটা ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি থেকে যদি আমরা শিখতে চাই তাহলে আমার মনে হয় যে সরকারেরও এখানে আমাদের দেশের যে শিল্প বাণিজ্যের নেতৃত্ববৃন্দ আছে তাদের সবার সাথে বসে পপুলার পরামর্শ নয়, বরং দেখতে হবে যে বিশ্বের অন্যান্য দেশে ভালো উদাহরণ কি আছে সেগুলো দেখা, এবং ইকোনমিতে যাতে আমরা অবদান রাখতে পারি, শিল্প উন্নয়ন যাতে হয় দেশে, দুর্নীতি যাতে কমে, এবং আমরা যাতে সত্যিকার খাতগুলো পলিসি প্রণয়নে অংশগ্রহণ করতে পারে, ভূমিকা রাখতে পারে, সেই জিনিসটা নিশ্চিত করা ভীষণভাবে দরকার। এই জিনিসটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা না করা হলে সংস্কারের সুফল কিন্তু সরকারও পাবে না, বেসরকারি খাতও পাবে না, আলটিমেটলি কিন্তু দেশেরই ক্ষতি হবে। জি, এক্ষেত্রে আমার একটি প্রশ্ন রয়েছে। আপনি যেহেতু বলছেন যে এফবিসিসিআই এটি প্রায় 1 বছর যাবৎ অকার্যকর অবস্থায় রয়েছে এবং এই সময়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্রাম্পের শুল্ক, এলডিসি গ্র্যাজুয়েশন, এই সব কিছু নিয়ে। আপনি জানেন এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য 16টি ব্যবসায়ী সংগঠন যেন গ্র্যাজুয়েশন পিছিয়ে নেওয়া হয় এর আবেদন করেছিল। এর মধ্যে তো অবশ্যই এফবিসিসিআই থেকেও ছিল প্রতিনিধি, কিন্তু সরকার অথবা বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যবসায়ী সংগঠনের কথা কি শুনছে? বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় আছে কিনা? আমার মনে হয় এখানে একটা দূরত্ব আছে। এই দূরত্বটা অত্যন্ত দুঃখজনক, কারণ ব্যবসায়ীরা কি পর্যায়ে আছে, আমরা কি আর ইউ রেডি ফর এটা অ্যাকসেপ্ট করা কিংবা প্লে করার মতো আমরা অবস্থানে আছি কিনা। গবেষণাগুলো বলছে যে আমরা কিন্তু নট ইয়েট রেডি। তো সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাব্রাপ্টলি চাপিয়ে দেন, আপনি সুযোগগুলো হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি যে অবস্থা পতিত হবেন সেটাকে সামাল দিতে পারবো আমরা? আমার মনে হয় এখানে বড় রকমের পর্যালোচনার বিষয় ছিল, গবেষণার বিষয় ছিল, অ্যানালাইসিসের বিষয় ছিল, এবং অনেক ব্যাপক সলা পরামর্শের বিষয় ছিল। যেহেতু অনেকগুলো বাণিজ্য সংগঠন, চেম্বার অ্যাসোসিয়েশন মিলে প্রস্তাব করেছে সরকারকে, আমি মনে করি সরকারের এর বাইরে যাওয়া উচিত নয়, এবং সরকার বেসরকারি খাতকে উপেক্ষা করে
পলিসি প্রণয়ন করা খুবই রিস্কি হবে, কোনো মতে জি। এটা উচিত হবে না। জি, আমরা আশা করছি যে এফবিসিসি এর নির্বাচন খুব শীঘ্রই হবে এবং 1 বছরে অকার্যকর অবস্থা এটি আর কন্টিনিউ করবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি জানেন তৈরি পোশাক খাতে অর্ডার আগে থেকে বেড়েছে। অন্যান্য খাতকে এই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখার জন্য কি করণীয়? আপনার হাতে সময় আছে 2 মিনিট। আমার 2 মিনিটে আমি খুব বলবো এটাই যে বাংলাদেশের ব্যাপক যে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন ছিল, বিশেষ করে প্রশাসনিক সংস্কার, যেগুলো আমাদের বিনিয়োগকারীরা বিশ্বমানের জাইকা, জ্যাট্রো এবং অন্যরা বলেছে, যেটা এমনকি কমিউনিস্ট কান্ট্রিগুলো যে সংস্কারগুলো করে এগিয়ে গিয়েছে, সেই সংস্কারগুলো করা। আমাদের ব্যবসা পরিবেশটা, যাকে বলা হয় সরকারকে ফ্যাসিলিটেটর ভূমিকা আসতে হবে রেগুলেটরের ভূমিকা থেকে সরে গিয়ে, সেটা কিন্তু আমরা এখনো করতে পারি না, যেটা ভিয়েতনামের মতো কান্ট্রি করেছে। আমরা যখন শুরু করি 70-এর শেষের দিকে 80-তে, তখন ভিয়েতনামের অবস্থা আমাদের অবস্থা প্রায় সমান সমান ছিল। আজকে ভিয়েতনাম কিন্তু আমাদের 4 গুণ রপ্তানি করে। আমরা কিন্তু $500 মিলিয়ন মধ্যে আছি, ভিয়েতনাম কিন্তু কয়েক বিলিয়ন ডলার রপ্তানি করছে। বুঝতে হবে যে আমরা কিন্তু ঠিক জায়গায় নাই, আমাদের অনেক পরিবর্তন দরকার। হিউম্যান রিসোর্সের অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা থেকে শুরু করে শাসন প্রশাসনের সংস্কার, সার্ভিসগুলোকে উন্নয়ন করা, দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়া এবং গোটা দেশে একটা ব্যবসার পরিবেশকে উন্নত করা, যেটা সবাই বলছে, আমরাও বলছি, এবং সরকারের আকার ছোট করা, সরকারের রাজস্ব ব্যয় হ্রাস করে সরকারের কোয়ালিটি বাড়ানো। দরকার সরকার বেতন ভাতা আরো বেশি দেয় কর্মচারীদেরকে, কিন্তু এত বিশাল এতগুলো মিনিস্ট্রি রেখে আপনি কিন্তু, আমরা পৃথিবীর অন্য কোনো দেশে এটা করতে হবে। যেমন জাপান 80-এর দশকে কিন্তু 60-70টা মিনিস্ট্রি থেকে 12টাতে নিয়ে এসছে, ভিয়েতনামও করেছে, মালয়েশিয়া করেছে, থাইল্যান্ড করেছে। আমরা যে জায়গায় আছি, আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে বড় রকমের কাজ করার আছে। তাহলে শুধুমাত্র বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে, এমনকি আমরা যে মূল ফরেন এক্সচেঞ্জ আর্ন করি, আমাদের হিউম্যান রিসোর্স, তাকে স্কিল দেওয়াটা বড় রকমের চ্যালেঞ্জ। সরকার অনেক বড় বড় বাজেট করছে, কিন্তু আমার মনে হয় আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সংস্কার, সংস্কার এবং সংস্কার। জি, আমরা আশা করছি যে আগামী সরকার এই চ্যালেঞ্জ মাথায় নিয়ে, এবং পজিটিভ নিউজও রয়েছে যে বাণিজ্য উপদেষ্টা ওই দিন বলেছেন যে সরকারের সঠিক নেতৃত্ব থাকলে 5 বছরে বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর করা যাবে। আশা করি সেই পজিটিভ নোট দিয়ে যাব আমরা। একমত যে সঠিক পলিসি, তারপরে আপনার সংস্কারগুলো ত্বরান্বিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, যার জন্য আমাদের হাজারো শহীদরা প্রাণ দিয়েছে, তাদের স্বপ্নকে পূরণ করা, এই সব সংস্কারগুলো আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে, যেটা আমাদের সরকারের জন্য সবচেয়ে বড় দায়িত্ব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ও বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হকের সঙ্গে। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।